ভোটের ঠিক আর যখন 4 থেকে 5 মাস বাকি তখন জরিপে উঠে আসছে বিএনপি, জামায়াত আর এনসিপির জনপ্রিয়তার মাত্রা। কে গঠন করবে আগামী সরকার সেটা নিয়ে যেমন পাওয়া যাচ্ছে নানা সমীকরণ, তেমনি নির্দিষ্ট সময় পর ওঠানামা করছে জনপ্রিয়তার হার। অন্যদিকে ভোটের মাঠে গুরুত্ব বেড়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের। এসব বিষয় নিয়েই আজকের ভোটের ট্রেন্ড। আজ আমাদের বিষয় জরিপ জল্পনা। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো নাজমুস সাকিব। ইনোভেশন নামে এক বেসরকারি সংস্থা ভোট নিয়ে এক জরিপ চালিয়েছে প্রায় 10,000-এর বেশি মানুষের মাঝে। সেখানে উঠে এসেছে নানা সমীকরণ। শুরুতেই দেখে আসতে চাই সেখানে কি আছে। আজকে কিন্তু যেই জরিপটা আসলে প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচনে দলের যে অংশগ্রহণ, সেখানে সকল দলের অংশগ্রহণ চান 45.79% মানুষ, এবং বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচন নয় সেটা কিন্তু 45.58% মানুষ চান, এবং প্রায় 8.63% এই বিষয়ে কিন্তু কোনো মতামত পাওয়া যায়নি। এছাড়াও বেশ কিছু আসলে আমরা দেখেছি, যেমন ভোটের সিদ্ধান্তের ব্যাপারে দেখা গেছে যে সিদ্ধান্ত নিয়েছেন 57.8% মানুষ, এবং সিদ্ধান্তহীন বা সিদ্ধান্তহীনতার মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত প্রায় 32.6% মানুষ আছেন, এবং এই বিষয়ে কোনো মতামতই জানাতে চাননি 9.6%। এবং যেটা দেখা যাচ্ছে যে গত মার্চে যেই জরিপ হয়েছিল সেখানে 29.4% মানুষ কিন্তু সিদ্ধান্তহীন ভোটার ছিলেন, এবং সেটা 6 মাস পরে দেখা যাচ্ছে 32.6%, অর্থাৎ প্রায় 2 থেকে 3% কিন্তু সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। এবং ভোটাররা কাকে ভোট দেবেন সেই প্রশ্নে সেপ্টেম্বর মাসে এসে দেখা যাচ্ছে যে 41.30% কিন্তু বিএনপিকে চাচ্ছে, এবং জামায়াতকে চাচ্ছে 30.30%, এবং আওয়ামী লীগকে চাচ্ছে 18.8%, এবং এনসিপিকে চাচ্ছে 4.1%। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ অংশ না নিলে সেখানে বিএনপিকে প্রায় 45.6% মানুষ কিন্তু ভোট দিবে বলছে, এবং জামাত ইসলামীর ক্ষেত্রেও কিছুটা আসলে বেড়েছে, যেমন 33.5%, এবং এনসিপির ক্ষেত্রে সামান্য বেড়েছে 4.7% কিন্তু ভোটার তারা এনসিপিকে ভোট দেওয়ার ব্যাপারে জানিয়েছে। এবং স্থানীয় রাজনৈতিক কার্যক্রমের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে 8.2% মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে তাদের কার্যক্রমের ব্যাপারে, এবং আওয়ামী লীগের 6.3%, এবং এনসিপির ক্ষেত্রে 9.1%। এছাড়াও জামায়াত ইসলামীর ক্ষেত্রে 13.7%, এবং এখানে দেখা যাচ্ছে যে স্থানীয় যেই কার্যক্রম সেটা নিয়ে জামায়াতের ব্যাপারে সন্তুষ্টি মানুষের বেশি। সেসব বিষয়ে নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। আজ আমাদের সঙ্গে বেশ কয়েকজন আসলে অতিথি যুক্ত হবেন। দেখছেন ভোটের ট্রেন্ড। আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাসুর, এবং সরাসরি যুক্ত হয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। একটা বিষয় তো আমরা দেখছি যে ইনোভেশনের সহযোগী আপনারাও ছিলেন, এবং এর আগে মার্চ মাসে যেই জরিপ হয়েছে সেখানেও আপনারা একেবারে প্রত্যক্ষভাবে ছিলেন, এবং 6 মাস পরে আবারও যেই জরিপটা হলো সেখানে সরাসরি আপনারা কাজ করেছেন। এই যে জরিপটা হলো সেই জরিপটা আসলে করার উদ্দেশ্যটা কি ছিল, এবং কি বেসিসে আসলে আপনারা জরিপটা করেছেন, যদি ক্লিয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা তো আসলে প্রায় 15-16 বছর পরে এরকম একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন পেতে যাচ্ছি। তো অনেক দেশেই নির্বাচন নিয়ে যে ধরনের ঘটনা হয় বা নির্বাচন নিয়ে যেই কর্মকাণ্ড হয়, আমাদের কিন্তু আসলে সেটা একেবারেই ছিল না, কারণ আমাদের নির্বাচনগুলো একেবারেই ছিল একতরফা এবং একটা আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্টের মধ্যে। তো আপনি যদি দেখেন পৃথিবীর যে কোনো দেশেই, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যে নির্বাচনগুলি হয় সেখানে একদিকে যেমন ক্যাম্পেইন চলে, অন্যদিকে কিন্তু বিভিন্ন রিসার্চ ফার্ম ভোটাররা কি চাচ্ছে সেটা ইনফ্যাক্ট ভোট হওয়ার 1 বছর আগে থেকেই কিন্তু এ নিয়ে অনেক ধরনের গবেষণা করে, জরিপ করে, এবং সেগুলো কিন্তু তুলে ধরে। সেগুলির মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে অনেক রাজনৈতিক দলও কিন্তু আসলে এখান থেকে অনেক ইনফরমেশন নিতে পারে যে কোন দিকে আসলে ভোটাররা তাদের মতামত দিচ্ছে, কোন জায়গাতে আসলে তাদেরকে দুর্বলতা আছে, কোন জায়গায় তারা স্ট্রং। তো সেটা কিন্তু আসলে যে কোনো ডেমোক্রেটিক একটা প্র্যাকটিসের কালচারের মধ্যেই কিন্তু যেটাকে বলা হয় ভোটের আগে জরিপ। এখন ভোটের দিনও কিন্তু আরেক ধরনের জরিপ হয়, যেটাকে আমরা এক্সিট পোল বলি। তো সেই ব্যাপারটা কিন্তু ভেরি মাচ একটা পার্ট অফ একটা ডেমোক্রেটিক একটা সোসাইটির পার্ট হিসাবেই কিন্তু এটা হয়, এবং বাংলাদেশে আমরা আনন্দিত যে এই কালচার শুরু হয়েছে।
অলরেডি ইনোভেশন দুটা জরিপ করেছে, অন্যান্য অর্গানাইজেশন আছে যেরকম বিআইজিডিও দুটা জরিপ করেছে, এবং এগুলোর মধ্যে কিন্তু এমন অনেক ইনফরমেশন বের হয়ে আসছে যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে আমরা খালি চোখে দেখা যায় না। কিন্তু ফাহিম মাসুদ, একটা বিষয় একটু জানতে চাই, যেমন আমরা এর আগে যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে দেখলাম হিলারি এবং ট্রাম্পের যে নির্বাচন, সেখানে কিন্তু যে জরিপটা দেখা গেছে যে হিলারি অনেক ক্ষেত্রে এগিয়ে ছিলেন ট্রাম্পের থেকে, কিন্তু নির্বাচনে আমরা দেখলাম যে ট্রাম্প কিন্তু আসলে সেখানে জিতে গিয়েছেন। তাহলে এই জরিপের আসলে কি আমরা খুব বেশি ভিত্তি ধরতে পারি? দেখেন, যখনই একটা জরিপে দেখা যায় যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং 1-2% মতো গ্যাপ থাকে, এবং তখন কিন্তু আসলে জরিপ কোম্পানিগুলিও বলা হয়, প্রতিষ্ঠানগুলো বলে যে এখানে এরর মার্জিন, যেখানে 1-2% কিন্তু আসলে এক্সাক্ট যে হবে নট নেসেসারি। পৃথিবীর কোনো জরিপে এক্সাক্ট নাম্বার কিন্তু আপনাকে দিতে পারবে না, একটা ইন্ডিকেশন দিতে পারবে। তো সেই জায়গা থেকে আসলে দিস ইজ এ ভেরি কমন থিং দ্যাট জরিপে হয়তো কোনো একটা দল একটু এগিয়ে আছে, যতটুকু এগিয়ে আছে এক্সাক্ট যখন ভোট হবে তখন হয়তো ওখান থেকে একটু 19-20 হবে। এবং পার্টিকুলারলি আপনি যেই উদাহরণটা দিলেন ট্রাম্প এবং হিলারির ক্ষেত্রে, ইলেকশনটা কিন্তু ওয়াজ ভেরি ক্লোজ। তো সেইখানে কিন্তু আসলে 1% এধার ওধার হলেই কিন্তু আপনার রেজাল্টও আসলে পাল্টে যায়। তো বাট তারপরেও কিন্তু জরিপ হয় এবং জরিপে এক ধরনের ট্রেন্ড কিন্তু বোঝা যায়। কিন্তু আপনারা তো দেখেছি যে এর আগে 5,000 মানুষের মধ্যে করেছেন, 6 মাস পরে 10,000 মানুষের মধ্যে, গতবারও 10,000-এর বেশি 10,000 ছিল। তাহলে এই যে 10,000 মানুষ, আসলে আমাদের ভোটার তো প্রায় 12 কোটির উপরে, তাহলে এই 10,000টা আপনারা কিভাবে আসলে সিলেক্ট করলেন? এর টোটাল জিনিসটাই কিন্তু আসলে হয় একটা র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে। আমেরিকা তো আপনি যে উদাহরণ দিলেন, সেখানেও কিন্তু আসলে এই তাদের 35 কোটি মানুষ আছে, সেখানেও দেখবেন আপনি 1,500-2,000 ম্যাক্সিমাম 3,000 স্যাম্পলিংয়ের উপরই হয়। মেইন ব্যাপার স্যাম্পলিং কত বড় স্যাম্পল সেটা না, মেইন ব্যাপার হচ্ছে স্যাম্পল যেগুলি কালেক্ট করা হলো সেটা কতটুকু সায়েন্টিফিক্যালি করা হয়েছিল। এই পার্টিকুলার জরিপের ক্ষেত্রে কিন্তু 64টা ডিস্ট্রিক্ট থেকেই নেওয়া হয়েছিল, বিভিন্ন বয়সের, জেন্ডার, মেল ফিমেল, বিভিন্ন প্রফেশনের সব কিছুকে মিলে কিন্তু, যেটা আমাদের ন্যাশনাল যেই ডেমোগ্রাফিক প্যাটার্ন সেটাকে ফলো করেই কিন্তু আসলে এই স্যাম্পলের মানে বিভিন্ন পয়েন্ট আসলে নেওয়া হয়েছিল, এবং সেখান থেকেই কিন্তু এই জিনিসটা ছিল, এবং একেবারেই পুরোপুরি সায়েন্টিফিক ওয়েতেই করা হয়েছিল এবং খুব ট্রান্সপারেন্ট ওয়েতেই করা হয়েছে। আমরা একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে যেতে চাই। আমরা তো ইদানিংকাল আসলে দেখেছি যে আওয়ামী লীগের যেই রাজনৈতিক কার্যক্রম সেটা নিষিদ্ধ হয়েছে, এবং এর বাইরেও আসলে বেশ কিছু দলের ব্যাপারে তারা যাতে ভোটে না আসতে পারে সেই ব্যাপারে বেশ কিছু দল আসলে তারা কিন্তু আপত্তিও জানিয়েছে। কিন্তু একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে জরিপটি প্রকাশ করলো ইনোভেশন, সেখানে সমস্ত দলকে অংশ নেওয়ার প্রায় কথা বলছে 45% মানুষ, এবং তার মধ্যে আওয়ামী লীগও কিন্তু আছে। কি বলবেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ধন্যবাদ। আমার ফাহিম ভাই জরিপের বেসিক কিছু গ্রামার নিয়ে কথা বলেছেন। একটা বিষয় হচ্ছে যে আমরা, ফাহিম ভাই যদি একটু ওনার সময় আবার একটু বলেন যে এই স্যাম্পলিং ডেটাটা আসলে ওনারা কখন কালেক্ট করেছেন, এটা কি রিসেন্টলি কালেক্ট করা, না এটা আগের কোনো একটা সময়ের কালেক্ট করা, একই ডেটার থেকেই তারা বারবার মতামত নিচ্ছেন, না তারা আসলে নতুন করে আবার ডাইভার্স ওপিনিয়ন নিচ্ছেন? এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ হচ্ছে যে একটা স্যাম্পলিংয়ের 45% মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়, এটা মানে এটা সিরিয়াসলি মানে আমাদেরকে তো মানে ভাবনার মতো ব্যাপার আর কি। না, এটা আওয়ামী লীগ না, এটা মূলত 45% মানুষ সব দলকে আসলে নির্বাচনে অংশ নিতে দেখতে চায়, এবং আওয়ামী লীগকে চায় মূলত 18%। কত পার্সেন্ট আওয়ামী লীগকে দেখতে চায়? না, আওয়ামী লীগকে ভোট দিবে 18%, ভোট দিতে চায় 18%, আর সব দলকে নির্বাচনে অংশ নিতে চায় সেটা দেখতে চায় মূলত 45%। আচ্ছা আচ্ছা, রাইট। তাহলে আমি যেটা পত্রিকাতে পড়লাম যে মানে আওয়ামী লীগকে তারা ভোট দিতে নির্বাচনে দেখতে চায় এমন শতাংশটা 45%। কয়েকটা পত্রিকাতে দেখলাম, যেটা আমার কাছে খুবই মানে 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 ভয়ঙ্কর মনে হয়েছে আর কি। বাট ওভারঅল আমি ফাহিম ভাইয়ের সাথে একমত যে আসলে জরিপটাকে আপনি তো বাইবেলের মতো করে বিশ্বাস অবিশ্বাস করার ব্যাপার না, এটা হচ্ছে যে ইলেকটোরাল ডেমোগ্রাফিকে বোঝার একটা চেষ্টা। এবং দেখেন যে সম্প্রতি যে জাকসুতে যে নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচন কিন্তু আমাদের নির্বাচনের রেজাল্ট কিন্তু আমাদের অনেকের জন্য শকিং মনে হয়েছে।
কারণ 2001-এর পরে বাংলাদেশ রাষ্ট্রে কোনো ভালো নির্বাচন হয় নাই। তো সেই বাস্তবতাতে তরুণরা বিশেষ করে ধরেন 5 থেকে 6 কোটি মানুষ যারা কখনো ভোট দেয় নাই, 35-40-এর নিচে যে মানুষগুলো আছেন, নাগরিকরা আছেন, তারা আসলে কি ভাবছেন এবং এই 20, 21, 22, 25-এর ছেলেমেয়েরা আসলে কি ভাবছে, এইটা আমাদের জন্য বোঝাটা খুব জরুরি হয়ে গেছে। এবং এই রকম জরিপ আসলে অনেকগুলো হওয়া দরকার বলে আমরা বোধ করছি। এই জরিপগুলোর আবার যেটা আরও ডাইভার্স ইস্যুজ আছে সেটা হচ্ছে যে কোন বয়স রেঞ্জে এই জরিপগুলো হচ্ছে, এটার একটা বাস্তবতা আছে। কারণ আপনি বলছেন যে এখানে জরিপে আসছে যে 45% মানুষ ভোট নির্বাচন হইলে বিএনপিকে ভোট দিবে, তাহলে সেটা জাকসুতে রিফ্লেক্টেড হইল না কেন? অথবা আগামী চাকসুতে রিফ্লেক্টেড হবে কি না? তাহলে এখানে স্যাম্পলিংয়ের এইজ গ্যাপ আছে কি না? যারা এর আগে ভোট দিয়েছে দেয় নাই এইরকম একটা ব্যাপার আছে কি না, যেটা ফাইম ভাইরা যারা এটা করছেন, ইনোভেশন এবং ভয়েস ফর রিফর্ম যারা আছেন, তারা এটাকে কিভাবে আরও বেশি সায়েন্টিফিক করা যায়, আরও বেশি সুচারুরূপে আমাদেরকে বোঝার সুযোগ করে দেওয়া যায়। রাজনৈতিক কর্মী হিসাবে আসলে আমি খুবই আগ্রহী এটা বোঝার জন্য, কারণ আমরা যারা মানুষকে বুঝতে চাই, এটা বোঝার একটা জায়গা যে আসলে দেশের মানুষ কিভাবে ভাবছেন, কেমন করে ভাবছেন এবং সেই ভাবনাগুলোকে আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করব, সেখানে রুচির পরিবর্তন আসছে কিনা, তারা কি দেখে ভোট দেবেন, এরকম বিষয়গুলো আমরা জানতে চাই যে আসলে ভোটাররা কি ভাবছেন। কাকে ভোট দেবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু কেন ভোট দেবেন এবং অন্যকে দেবেন না কেন, অথবা কি কি জিনিস ভেবে তারা ভোট দেবেন, এমন জিনিসগুলো আমরা ফিউচারে দেখতে চাই। কিন্তু ব্যারিস্টার ফোয়াদ, একটা বিষয় আমরা দেখছি যে গত মার্চ মাসে যেখানে আওয়ামী লীগকে ভোট দেবে সেটা 13 বা 14% আশপাশে ছিল, কিন্তু 6 মাস পরে সেটা বেড়ে গিয়েছে কিন্তু 4%। এর মানে কি আসলে বর্তমান যেই প্রেক্ষাপট কিংবা রাজনৈতিক দল সরকার তাদের উপর কি মানুষের আসলে আস্থা কমছে? কিন্তু কয়দিন আগে যে আরেকটা রিসার্চ দেখলাম, আমি শিওর না যে একই রিসার্চের আরেকটা অংশ দেখলাম কিনা, যে দেশের প্রায় 90% প্লাস জনগোষ্ঠীর এই সরকারে ভোটের ব্যাপারে তার আস্থা আছে। তারা প্রায় 78% বলেছেন তারা আসলে সন্তুষ্ট গভর্নমেন্টের পারফরমেন্সের উপরে। তাহলে ঠিক এক্স্যাক্টলি কী কারণে সেটা পার্সেন্টেজটা বাড়বে, এইটার একটা বড় কারণ হইতে পারে ফ্রাস্ট্রেশন হতে পারে, এবং যারা বোধ করছেন যে আওয়ামী লীগকে ভোট দেবেন তারা বিকল্পগুলো কি ভেবে পাচ্ছেন না। তারপরে জাকসুর একটা ভোটের রিয়াকশন হতে পারে, অনেকে বোধ করতে পারেন যে বাংলাদেশে সকল দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, সেটার একটা রিয়াকশন হচ্ছে কি না। বাংলাদেশে বিকল্প হয়তো অনেকে ভেবেছেন যে আওয়ামী লীগকে ভোট দিতে না পারলে জাতীয় পার্টিকে দেবেন, সেক্ষেত্রে জাতীয় পার্টি আদৌ নির্বাচন করতে পারবে কিনা সেটার অনিশ্চয়তা আছে, সেখানে তিনি আবার মত পরিবর্তন করলেন কিনা। এখানে আসলে অনেকগুলো ডাইভার্স ভিউজ আছে, যেখানে একজন মানুষের 6 মাসের ব্যবধানে তার পারসেপশন চেঞ্জ হতে পারে। ফাইম মাসুর, একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। ভোট দেওয়ার সিদ্ধান্তহীনতা নিয়ে আপনারা একটা প্রকাশ করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে 32.6% মানুষ কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে, যেটা গত 6 মাস আগেও কিন্তু আমরা আর একটু কম দেখেছি, 29-এর আশপাশে ছিল। অর্থাৎ এই যে সিদ্ধান্তহীনতা সেটা আসলে দিন দিন কেন বাড়ছে, মানে আপনাদের কথাবার্তায় আসলে কি পাওয়া গেছে সেটা? আপনার এই প্রশ্নের উত্তর হবে যে আগের থেকে ভোট হয়তো এখন অনেক কম্পিটিটিভ হচ্ছে। আজ থেকে 6 মাস আগে কিন্তু অনেকের ক্ষেত্রেই আসলে ভোটটা, বাংলাদেশের ভোটটা অলমোস্ট একতরফার একটা ব্যাপার হওয়ার এক ধরনের কথাবার্তা হচ্ছিল। এখন কিন্তু আমরা দেখছি যে এক ধরনের কম্পিটিশান, মেইনলি হয়তো বিএনপি এবং জামাতের মধ্যে একটা কম্পিটিশান হচ্ছে। অনেকে হয়তো এখনও ঠিক করতে পারেনি ফাইনালি। বাট আমি একটু যদি ব্যারিস্টার ফুয়াদের ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন বলেছেন, একটা হচ্ছে যে কেন আওয়ামী লীগের যে জিনিসটা 14% ছিল 6 মাস আগে, কেন আরও 4% বাড়লো? ওয়ান অফ দ্য মেজর রিজন, 6 মাস আগে কিন্তু আমরা যখন সার্ভে করেছিলাম তখন একটা বড় অংশ কিন্তু তারা বলেনি যে তারা আসলে কাকে ভোট দিতে চায়, মানে একেবারেই প্রকাশ করেনি। একটা তো সিদ্ধান্তহীনতা আছে, আরেকটা হচ্ছে অনেকে ডিসিশনও নিয়েছিল বাট তারা বলতে চায়নি। আমরা কিন্তু এইবার দেখেছি তারা একটু হয়তো একটু বলার ব্যাপারে অস্বস্তিটা তার কম, এবং তাদের একটা মোটামুটি একটা অংশ এবার বলে যাচ্ছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে। এই জন্য দেখবেন আপনি বিএনপি বা জামাতের ভোটটা কিন্তু গত 6 মাস আগেও
বিএনপি অ্যারাউন্ড 41% ছিল, জামাতও কিন্তু 30%-এর আশেপাশে ছিল। তাদের ভোটটা কিন্তু ওই জায়গাতেই আছে। হয়তো আওয়ামী লীগের ভোটটা কিছুটা বেড়েছে, এটার মেইন কারণ এমন না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো কারণে এই সরকারের উপরে লোকজনের আস্থা কমে গেছে বা তারা মানে জুলাইয়ের এগেনস্টে চলে যাচ্ছে। তারা হয়তো আগে থেকেই আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক ছিল, আগে হয়তো বলার ব্যাপারে অস্বস্তি বোধ করতো, এখন হয়তো সেটা একটু তারা ওপেনলি হয়তো তারা বলছে। দিস নাম্বার ওয়ান। বাট আরেকটা ব্যাপার ব্যারিস্টার ফুয়াদ খুব ইন্টারেস্টিংলি পয়েন্ট আউট করেছেন যে ডাকসু ইলেকশনের ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে রেজাল্টটা এক ধরনের, আবার আমাদের এই ক্ষেত্রে হয়তো দেখছি অন্যরকম, যে বিএনপি এখানে প্রায় 10%-এর বেশি আগিয়ে আছে, ডাকসু ইলেকশনে কিন্তু উল্টো। এটার একটা ভেরি ইন্টারেস্টিং, আমরা কিন্তু যখন ভোটের এই জিনিসটা প্রকাশ করি তখন কিন্তু টোটাল বাংলাদেশের 40% বা টোটাল ভোট যারা দিবে বলেছে, কোথায় দিবে 40% সেটা যেরকম পাবলিশ করেছি। আবার কোন কোন বয়সের কোন কোন লোকজন এবং কোন এডুকেশন বেজের কারা কোন দিকে আসলে ঝুঁকে আছে সেটাও দেখেছি। আপনি যদি দেখেন ভেরি ইন্টারেস্টিংলি, জেনজি মানে 18 থেকে 28 বছরের যে সকল ভোটার আছে তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের পার্থক্য কিন্তু খুব বেশি নাই, হ্যাঁ, মাত্র 1-2%। ওয়ারাস যারা একটু বয়স্ক তাদের মধ্যেই কিন্তু পার্থক্যটা বিএনপি 15% বেশি এগিয়ে আছে। তো সেই জায়গাটাই কিন্তু আসলে মেইন ব্যাপার, যে এবং ডাকসু কিন্তু আসলে ওই জেনারেশনটাই রিপ্রেজেন্ট করছে, জেনজিটাই রিপ্রেজেন্ট করছে, এবং সেখানে কিন্তু আলটিমেটলি বিএনপি আর জামাতের মানে আমাদের সার্ভে অনুযায়ী পার্থক্য বেশি নেই। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার, যে দেখা যাচ্ছে যত বেশি পড়াশোনার লেভেল বাড়ছে, মানে হয়তো স্নাতক বা সেই স্টুডেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে জামাত অনেক ক্ষেত্রে বিএনপি থেকে এগিয়ে আছে। আমি যদি উদাহরণ দিই, স্নাতক যারা পড়ছে সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলামী প্রায় 39% আমাদের সার্ভে অনুযায়ী হয়েছে, আর বিএনপি 32%। দেখা যাচ্ছে যে এখানে এডুকেটেড গ্রুপটার মধ্যে জামাতের আধিপত্য বেশি। তো ডাকসু বলি বা আমাদের বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু এই গ্রুপটাই আসলে মানে ভোট দিয়েছে। তো আমার কাছে কিন্তু মনে হয় যে আমরা আসলে যারা জরিপের সাথে সম্পৃক্ত থাকি বা ছিলাম, আমাদের জন্য কিন্তু ডাকসু বা জাকসুর ইলেকশনের রেজাল্টটা একেবারেই সারপ্রাইজিং না, কারণ আমরা কিন্তু দেখছিলাম এই ট্রেন্ডটা যে ইয়াঙ্গার পপুলেশন অফ দ্য সোসাইটি এবং পার্টিকুলারলি একটু যারা এডুকেটেড তারা কিন্তু দেখা যাচ্ছে যে যত না বেশি বিএনপির দিকে ঝুঁকে আছে তার থেকে বেশি কিন্তু জামাত বা শিবিরের দিকে তারা একটু ঝুঁকেছে। কী কারণে সেটা অন্য আলোচনার বিষয়, বাট দিস ইজ ফ্যাক্ট। এবং আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোকেও এই বাস্তবতাটা বুঝে তাদের পরিকল্পনাগুলি করাটা জরুরি। এই বিষয়টাই আমরা একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে জানতে চাই যে একটা বিষয় আমরা আজকে দেখলাম যে জরিপ বলেন কিংবা এর আগের যে নির্বাচন, সেখানে কম শিক্ষিতের মধ্যে যেমন জরিপে বলা হচ্ছে যে এগিয়ে আসলে বিএনপি, কিংবা শিক্ষিত বা যে মাসুর ভাই যেটা বললেন স্নাতকোত্তর, তাদের মধ্যে জামাতের কিংবা শিবিরের একটা যে ভোটার সেটা আসলে বেশি পাওয়া যাচ্ছে। কি মনে হয় এটা আসলে কেন? একটা কারণ হচ্ছে আপনার পুরাতন বন্দোবস্তের একটা মাইন্ডসেট আছে, যে যারা একটা পুরাতন গ্রামার একটা ফ্রেমে অনেক বছর থেকে রাজনীতি থেকে ভেবেছেন এ অথবা বি, এবং এই ফ্রেমই তারা কেউ না কেউ কোনো না কোনো ফর্মে কোনো ইলেকশনে পার্টিসিপেট করেছেন। তো যেহেতু 2001-এর পরে লার্জলি কোনো নির্বাচন হয় নাই, এই যে 35-40 বিলো যে জেনারেশন, এই জেনারেশনের আসলে কোনো ফ্রেম নাই, তার সফটওয়্যারটা একদম ফ্রেশ খালি, এবং সেখানে সে নতুন করে ইনফরমেশন ইনপুট দিচ্ছে তার জাজমেন্ট ওয়াইজ, তার চারপাশের পরিবেশ, সোসাইটি, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার এই পুরো জিনিসটা তাকে ইনফ্লুয়েন্স করছে। এটা একটা বড় জায়গা। তো সেই জায়গাতে মোটা দাগে যেটা দেখতে পাচ্ছি, কারো জনপ্রিয়তা বাড়ার থেকেও আমি দেখতে পাচ্ছি পুরাতন রাজনৈতিক দলের প্রতি যে একটা অনীহা এবং একটা আস্থাহীনতার জায়গা, এইটা ক্রমশ বেড়ে চলছে। এবং এই প্রতিবাদ, এই প্রোটেস্ট, এই নেগেটিভ ভোটটাই আপনি আজকে হয়তো জামাতের ওখানে দেখতে পাচ্ছেন। রাকসুতে আমরা দেখলাম যে শিবির সমর্থিত যে সমন্বিত প্যানেল ছিল, সেই প্যানেলের ছেলেমেয়েরাই ভোটটা পেয়েছে। এইটা যতটা না জামাত অথবা শিবিরের প্যানেলকে দিয়েছে, তার থেকে আমি বেশি দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠিত বড় দল যারা বহু বছর থেকে রাজনীতি করে এসছে তাদের বিপক্ষে দিয়েছে। এইটাকে হিস্টোরিক্যালি, এবং আমরা যারা লম্বা সময় ম্যাচিওর ডেমোক্রেসিতে বাস করেছি, আমরা দেখেছি যে নেগেটিভ ভোট, প্রোটেস্ট ভোট কালেকটিভলি অনেক বড় কিছু করে, সুইং করে আর কি, এবং সেটা কিন্তু জরিপও সাপোর্ট করছে।
যে 35-33% লোক এখনো আনডিসাইডেড। এর আগের যে জরিপগুলো আমরা দেখেছি এখনো সিদ্ধান্ত নেয় নাই, অথবা সিদ্ধান্ত নিলেও প্রকাশ করতে চাচ্ছে না, এই সংখ্যাটা মিলায় কিন্তু 50-60%, 62% হয়ে যায়। তো এটা তো হিউজ সুইং, কিন্তু একটা নির্বাচনী কারবালা তৈরি করবার জন্য এটা একটা বড় ব্যাপার। তো সেখানে আমরা বোধ করছি যে এইটা যতটা না মতাদর্শিক শিফট, তার থেকে বেশি হচ্ছে আস্থাহীনতা, বৌরব্যে প্রতীত, এবং যারা পুরাতন রাজনৈতিক দলগুলো আছেন তাদের প্রতি প্রচণ্ড মানে ল্যাক অফ কনফিডেন্স, যে না তারা আসলে আর ডেলিভার করতে পারবে না। আগামী দিনের যে বাংলাদেশ, এইটা পুরাতন প্রজন্মকে দিয়ে আর আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। এবং জুলাই আগস্টের আকাঙ্ক্ষার একটা বড় জায়গা দেখেন যে আমাদের ইয়াং তরুণ ভোটাররা কত ম্যাচিউর হয়ে গেছে। যেই তরুণ নেতাদের ডাকে তারা গত বছর জুলাই আগস্টে আন্দোলনে এসেছিল, তাদেরকে কিন্তু তারা এইবার সংসদে জাকসুতে ভোট দেয় নাই। তাহলে দেখেন একই তরুণ জনগোষ্ঠী হলেও কিন্তু আবার চলবে না, যে শুধু বয়সের সাথে সাথে কিন্তু যেটা হচ্ছে রুচির পরিবর্তন হচ্ছে এবং জাজমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। অতএব এই প্রত্যেকটা বিষয় কোনো ফ্রেমে মনে হয় ফেলা যাবে না, বরং ইটস এ ফ্লুইড টেস্ট। যে কোনো রাজনৈতিক দল চাইলে তার যোগ্যতা, রুচি এবং ম্যানিফেস্টো দিয়ে এই জনগোষ্ঠীকে তার দিকে নিয়ে আসতে পারবে বলে আমরা মনে করতেছি। এবং এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির ক্ষেত্রে যেটা আসলে গত 6 মাস আগে একটা জরিপ হয়েছে, কিংবা 6 মাস পরে যে জরিপ হয়েছে, সেখানেও কিন্তু আমরা খুব বেশি ভোট আসলে বাড়তে দেখিনি। যেমন এনসিপির ক্ষেত্রে আপনাদের জরিপে উঠে এসেছে মাত্র 4% হয়তো, এটা 5% ছিল, এটা কমে এসেছে। এবং অর্থাৎ ব্যারিস্টার ফুয়াদ যেমন বলছিলেন যে বিগত অর্থাৎ পুরাতন যে রাজনৈতিক দল, সেগুলো আসলে তরুণদের আস্থা নেই, তাহলে নতুন যে রাজনৈতিক দল আসছে কিংবা দেখতে পাচ্ছি তাদের প্রতি আসলে আস্থা কতটা, সেটা নিয়ে আসলে কিন্তু প্রশ্ন আছে। এটা নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজকে রাজনীতির মাঠে ভোট নিয়ে কি আলোচনা আছে এবং কোন দল কি বলেছে, শুরুতেই দেখে আসতে চাই সেটি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে। আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হইতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি। আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন, বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে, আবাসিক হোটেলগুলোতে, বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে, জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে, তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন, তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আজ আমরা আলোচনা করছি জরিপ জল্পনা নিয়ে। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাসরুর এবং সরাসরি যুক্ত হয়েছে নেভি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুজনকেই আবারও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা একটু ফাহিম মাসরুর ভাই আপনার কাছে যেতে চাই। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে নতুন যে দলটি আসছে, একেবারে বলা যায় যে তরুণদের হাত ধরে এনসিপি, সেখানে মাত্র 4% ভোট দিতে চায় মানুষ। এবং একটা বিষয় আমরা দেখেছি, যেমন ডাকসু কিংবা জাকসুর ক্ষেত্রেও আসলে একই অবস্থা, কি বলবেন? না দেখেন, এনসিপি তো একেবারেই নতুন পার্টি এবং এর লিডারশিপ থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু দেখবেন তরুণদের একটা আধিপত্য। তো তারা যে আসলে মানে পুরা সোসাইটি সবার সাথে কানেক্ট করার, সত্যি কথা বলতে এখন হয়তো তারা সময়ও পায়নি, কারণ এটা তো আসলে মাত্র 4-5 মাস হলো তাদের যাত্রা শুরু হয়েছে। তো সেই জায়গাটাতে আসলে ফ্র্যাঙ্কলি যদি বলেন 4-5% ভোট তারা এখনও পাচ্ছে, মানে ওই অর্থে আওয়ামী লীগ বাদ দিলে তারা অলরেডি 3rd বা 4th একটা রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে ইস্টাবলিশ করতে পেরেছে। এটা কিন্তু আমি মোটামুটি এটাকে যথেষ্ট পরিমাণ একটা অ্যাচিভমেন্টই মনে করি। এখন অনেকের হয়তো এক্সপেকটেশন ছিল তারা আরও অনেক ভালো করবে, যেহেতু তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে বা তাদের অনেকের নেতৃত্বেই আসলে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এটা আমরা ডাকসুতেও দেখেছি, ব্যারিস্টার ফুয়াদ যেটা বলল, যে এই গ্রুপটা তো আসলে বেশ
মানে এবং আমরা দেখলাম যে এদের এই তরুণদের মধ্যে কিন্তু আসলে সিদ্ধান্তহীনতার ব্যাপারটা সবচেয়ে বেশি। এবং আমরা কয়দিন আগে যে 3 দিন জেনজির ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, জেনজি এবং তরুণদের মধ্যে গত 3 দিন আগে যে আরেকটা সার্ভে হয়েছিল, ইনোভেশনারি সার্ভের প্রথম পার্টটা হয়েছিল, ওখানে কিন্তু আমরা দেখছিলাম যে তরুণদের মধ্যে কিন্তু আবার খুব তাড়াতাড়ি মানে বিভিন্ন ব্যাপারে তাদের হতাশাও বেশি। মানে তারা দে আর মাচ মোর সেন্সিটিভ টু হয়তো কোনো সমস্যা হচ্ছে সোসাইটিতে, যেটা দেখছি আবার আমরা গ্রামের মধ্যবয়সী মানুষজন কিন্তু মানে অত তাড়াতাড়ি মানে কোনো ব্যাপারে হাইপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেইটা স্বাভাবিক। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের মানে ট্রেন্ড হয়তো তাই বলছে যে যেটা ডাকসু ইলেকশনে দেখা গেছে যে তরুণদের এই অংশটুকুকে সামহাও হয়তো জামাত বা শিবিরের যেই মানে স্ট্রাকচারটা আছে বা অ্যাটলিস্ট তাদের যে কমিউনিকেশনটা আছে সেটা হয়তো তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করতে পেরেছে। অতএব এনসিপির যেই সাপোর্ট বেসটা কিছুটা তারা লুজ করেছে, মানে হয়তো এটা মেইনলি জামাতের দিকে গেছে। এবং হয়তো এই জিনিসটাকে আমার কাছে মনে হয় যে এনসিপির লিডারশিপও আসলে একটু রিয়েলাইজ করা উচিত যে তাদেরকে আসলে আরও বেশি সেই ইস্যুগুলি নিয়ে আসলে কাজ বেশি করতে হবে, যেগুলো আসলে তরুণদের মানে যেই তাদের হতাশার জায়গাটা আসলে আনতে পারে। যেমন একটা বড় জায়গা এবারও আমরা দেখেছি যে ভোটের ক্ষেত্রে বেকারত্ব, মানে যখন বলা হয়েছে যে নেক্সট গভর্নমেন্টের কাছে তাদের এক্সপেকটেশন কি, তার মধ্যে কিন্তু নতুন কর্মসংস্থান প্রথম 2-3টার মধ্যেই তাদের প্রায়োরিটি ছিল। তো এনসিপি আন্দোলনটাও আসলে কোটাকে ঘিরে, অ্যাবসলিউটলি। তো এনসিপির মতো একটা তরুণ দলদের কাছে হয়তো তরুণদের মানে প্রত্যাশা ছিল যে তারা এই ব্যাপারে খুব স্পেসিফিক রোড ম্যাপ একটা দিবে, তো সেটা অনেক ক্ষেত্রে হয়তো তারা মানে পূরণ করতে পারেনি বা নিজেদের মধ্যে অনেক ক্ষেত্রেই অনেক প্রশ্নর সম্মুখীন হয়েছে। বাট আমি মনে করি তারপরও এখনও মানে জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে স্টিল 4 থেকে 4.5% মতো ভোটার এই দলের উপরে আস্থা রাখছে, সেটা কিন্তু এক সেন্সে খুব মানে ছোটও না। ব্যারিস্টার ফুয়াদ, এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনিও বলছিলেন যে তরুণরা আসলে কোন দিকে যায়, সেটা হচ্ছে যেমন এর আগের যে বন্দোবস্ত কিংবা আগের যে দল সেটাকে তারা পছন্দ করছে না, আবার নতুন যেই দল সেদিকেও আমরা খুব বেশি দেখছি না। আসলে তাহলে তরুণরা কোন দিকে যাচ্ছে? তরুণদের আকাঙ্ক্ষার একটা নিজস্ব গ্রামার আছে। বয়স, আমাদের সবাইকে আপনি ওই বয়সটাকে ফেরায় নিয়ে আসেন, আপনি 20, 21, 22-এ বাস করছেন, আপনার সামনের ফিউচারটা কি? আপনার সামনের ফিউচারটা হচ্ছে আপনাকে একটা চাকরিতে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, বিদেশ চলে যেতে হবে লেখাপড়ার জন্য, ক্যারিয়ারে সেটেল হইতে হবে, বিয়ে শাদী করতে হবে, দরিদ্র মধ্যবিত্ত টানাপোড়েন পরিবারের সন্তানদেরকে বাবা মায়ের পরিবারের দায়িত্ব নিতে হবে, ছোট বোনটাকে বিয়ে দিতে হবে, ঢাকায় এনে লেখাপড়া করাইতে হবে। এই যে একটা স্বপ্ন কাঠামো, এই স্বপ্ন কাঠামোর ভিতরে হচ্ছে সে রাষ্ট্রকে দেখে, রাজনীতিকে দেখে, রাজনৈতিক নেতা নেত্রীদেরকে দেখে, তাদের কথা শোনে এবং কোথায় সে আসলে তাকে দেখে, কার কথার মধ্য দিয়ে তার স্বপ্নটা ফুটে ওঠে, এইটা হচ্ছে তার জীবনের সবচেয়ে ডায়নামিক টাইম। অতএব ফাহিম ভাই কারেক্টলি বলছিল যে তারা ফ্লুইড, তারা মত চেঞ্জ করছে এবং এটা ইনোভেটেবল, এটাই হবে, কারণ তারা এখনও লাইফে সেটেল করে নাই। তাদের এই আকাঙ্ক্ষাগুলোকে যারা অ্যাড্রেস করতে পারবে তারাই হচ্ছে ইলেকশন ডেমোগ্রাফিতে আগায়া থাকবে। এবং পুরাতন বন্দোবস্তের দলগুলোর লিমিটেশন হচ্ছে তারা কানেক্ট করতে পারছে না তরুণদের সাথে। আপনি আগের প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক দলের নেতাদেরকে দেখেন, তাদের সাথে তাদের এই ইয়াং জেনারেশন ডাকসুর একসাথে যারা ভোট দিয়েছে তারা হইল নাতি নাতনি বয়সের পার্থক্য। তো এই 3টা জেনারেশনের ভাষাকে ওভারকাম করে তাকে রিচ আউট করা অ্যাজ এ ভোটার, অ্যাজ এ ক্যান্ডিডেট, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং টার্ম। এবং আমরা তরুণদের কাছ থেকে প্রায় কথা শুনি এবং বুঝি যে ভাই মানে আমাদেরকে কেউ বোঝে না, আমাদেরকে কেউ বোঝার চেষ্টা করে না, আমাদের দাবিগুলো নিয়েও কথা বলে না, আমার কষ্টের কথা কেউ বলে না, আবার আপনারা যা বলেন সেগুলো আসলে আমাদের প্রয়োজন নাই, এগুলো আমাদের জীবনকে অ্যাড্রেস করে না। অতএব এই যে একটা ডায়নামিক জায়গা আছে, এটাই কিন্তু প্রমাণ দিয়েছে যে গত বছর যাদের নেতৃত্বে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, তাদের ডাকে যারা তরুণরা গেছে তারাই কিন্তু ডাকসু এবং জাকসুতে ভোটের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। অতএব এইটাই হলো ইটসেলফ এ গ্রামার, যে এটা ফ্লুইড, কিন্তু এই ফ্লুইডের ভিতরে একটা কাঠামো আছে এবং এই কাঠামোটা রাজনৈতিক দল আকারে, কর্মী আকারে আমাদের বোঝাটা খুব জরুরি। কিন্তু ফুয়াদ ভাই, একটা বিষয় আমরা যেমন দেখি যেমন ফেসবুকে একটা তরুণদেরই নতুন
কিংবা অনেক আগ থেকে আসলে টার্মটা দেখছি যে আই হেট পলিটিক্স, এটা পলিটিক্সের ঘরেই তারা লিখে রাখে, তাহলে কি তাদেরকে আমরা পলিটিক্সের মধ্যে আসলে আনতে পারছি না, কিংবা কোনো রাজনৈতিক দলকে আসলে নেই যে যাদেরকে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারছে? না, এনসিপি তো করতে পেরেছে। আপনি আমাদের হিস্ট্রিতে দেখেন না যে, আপনি শুধু এক্সাম্পল দেখেন, এনসিপিতে আমাদের সহযোদ্ধা যে কয়টা বোন আছে, যে কয়জন নেত্রী আছে এবং যারা ফ্রন্ট ফেজে আছে, তাদের মতো কয়টা নেত্রী পুরাতন দলগুলোতে আছে দেখেন তো। আপনি যে কয়জন আছে তাদের মতো পার্লামেন্টে যাওয়ার মতো নেত্রী পুরাতন দলে কয়জন আছে, এনসিপিতে কয়জন আছে, আপনি সংখ্যাটা করেন। তাহলে একটা বিশাল ইনফ্লাক্স কিন্তু হয়েছে। হ্যাঁ, আপনি সমালোচনা করতে পারেন যে এটা আরও বেশি হতে পারতো কি না। হ্যাঁ, হতে পারতো। আপনি এনসিপির মতো একটা দল যার বয়স 6 মাস, তার এখনই 4%, 5%, 6% ভোট ব্যাংক আছে, ইটস এ হিউজ ব্যাপার। যে কখনো নির্বাচন করে নাই, কনস্টিটিউয়েন্সি পলিটিক্স করে নাই, এলাকায় যায় নাই, এটা বিশাল ব্যাপার তার এই জায়গা থেকে। অতএব এটাকে ছোট করে দেখবার কিছু নাই। গণ অভ্যুত্থান করা এক জিনিস, আর রাজনৈতিক দল হয়ে ওঠা এবং কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে নিজের জায়গা করে নেওয়া, এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। এর বাইরে দেখেন যে ওভারঅল তরুণরা পলিটিক্যাল হয়েছে, রাজনৈতিক সত্তা তার ডেভেলপ করছে, কিন্তু সবাই তো রাজনৈতিক ক্যারিয়ার করবে না। কারণ ন্যূনতম যে আর্থসামাজিক বাস্তবতা, স্বচ্ছলতা একটা পরিবারের থাকা দরকার, এবং একটা ভালো রাজনীতি করবার জন্য, একটা স্বচ্ছ রাজনীতি করবার জন্য, সেটা আমাদের মধ্যবিত্তের পরিবারের ছেলে মেয়েদের যথেষ্ট ঘাটতি আছে। আমরা যারা টানাপোড়েনের মধ্যবিত্তে বড় হয়েছি, এইটার মধ্য দিয়ে আমরা গেছি। অতএব আপনি লাখে লাখে প্রচুর ছেলে মেয়েকে পলিটিক্সে পাবেন, এটা আশা করাটা মনে হয় যে অবাস্তব। বাট সাফিসিয়েন্ট লোক কিন্তু আমরা পলিটিক্সে পেয়েছি তরুণদের মধ্য থেকে। সারা দেশে ঘুরে ঘুরে আমরা যে পরিমাণ ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, এদেরকে মেন্টর করা, এদেরকে গ্রুম করা, এদের একটা স্বচ্ছ পলিটিক্স শেখানো, এইটা যদি করা যায় তাহলে দেখবেন আপনি আরও তরুণদের পাবেন, বিদেশ ফেরত তরুণ তরুণীদেরকে পাবেন, আরও বেশি হাইলি এডুকেটেড ছেলেমেয়েরা পলিটিক্সে ফিরে আসবে যদি সেই পলিটিক্যাল এনভায়রনমেন্ট, মেধা দিয়ে রাজনীতি করবার জায়গাটা আমরা করে দিতে পারি। কিন্তু আমার যদি চান্দা তোলার রাজনীতি থাকে, আমার টেম্পো স্ট্যান্ড দখল করার রাজনীতি থাকে, আমার টু এক্সট্রিম ডক্ট্রিনাল পলিটিক্স থাকে, যেটা দিয়ে আমি সবাইকে অনবোর্ড করতে পারবো না, তখন আবার আপনি তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। তাহলে এখানেও লিমিটেশনটা কিন্তু তরুণীদের না, চাঁদাবাজির যে রাজনীতি, সেখান থেকে আসলে তরুণরা বের হয়ে আসতে চান। আমরা একটু ফাহিম মাসুর আপনার কাছে যেতে চাই। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা নিয়ে আসলে একটা বড় অংশের উদ্বেগ আছে, এবং সেটা বছরব্যাপী আমরা দেখেছি, এবং 32% উপরে কিন্তু মানুষ আসলে আইন শৃঙ্খলা যেই বিষয়টা সেটা নিয়ে উদ্বিগ্ন। অর্থাৎ আগামী যেই নির্বাচন, সেটা বলা যায় যে হয়তো 4 মাস পরে কিংবা 5 মাস পরে সর্বোচ্চের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। কি বলছে, আপনারা আসলে যাদের সঙ্গে কথা বলছেন, তারা কি আসলে নির্বাচনের আগে এই পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট? এটা আমাদের যেই রিপোর্টের ফার্স্ট পার্ট 3 দিন আগে যেটা পাবলিশ হলো, সেইখানে কিন্তু এই নির্বাচনের পরিবেশ নিয়েই প্রচুর প্রশ্ন ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, মানে প্রায় 50%-এর বেশি মানুষজন মনে করে যে আসলে আইন শৃঙ্খলা একটা বড় সমস্যা। কিন্তু আবার এর সাথে কিন্তু তারা কিন্তু আইন শৃঙ্খলা এই সমস্যার জন্য তারা কেউ বলেনি যে তারা ভোট দেওয়ার ব্যাপারে তারা খুব শঙ্কিত। আপনি একটু আগে যেটা বললেন, প্রায় 90%-এর বেশি মানুষ আসলে ভোট দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। তো সেটা কিন্তু একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় মনে রাখা উচিত, এবং আমরাও দেখেছি আমাদের সার্ভেতে, যে মানুষজনের আসলে এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে তাদের যে পারসেপশন, সেটা কিন্তু আসলে একটা বড় অংশ ড্রাইভ করে পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়া। এবং তারা দেখছে, যখন আমরা প্রশ্ন করেছিলাম তুমি মনে করছো যে আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, তুমি আসলে এই ইনফরমেশনটা কোত্থেকে নিচ্ছ, দেখা যাচ্ছে যে একটা মেজরিটি 50%-এর বেশি আসলে সোশ্যাল মিডিয়া থেকে নিচ্ছে। যখন বলা হয়েছিল তোমার কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে মানে এই টাইপের সমস্যা ফেস করার, ম্যাক্সিমাম 15% বলেছে তাদের ব্যক্তিগত বা পরিবারের কোনো অভিজ্ঞতা আছে। তো দেখা যাচ্ছে যে এখন যে কোনো জিনিস কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ার জন্য মানে অনেক বেশি অ্যাম্প্লিফাই হয়। আমি বলছি না যে আইন শৃঙ্খলার পরিস্থিতির সমস্যা নেই বা উৎকণ্ঠা হওয়ার কারণ নেই, বাট অনেক ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা নর্মাল আজকাল তো সবই আসলে অনলাইন, ট্র্যাডিশনাল মিডিয়াও তো আসলে অনলাইন সেন্ট্রিক, তো সেই জায়গাটা একটা বড় রোল প্লে করে কিন্তু। এবং এটার কিন্তু আবার ওইটাও ব্যাপার আছে, যখন আমরা ইলেকশন হবে তখন আসলে সোশ্যাল মিডিয়া কি রোল প্লে করবে সেটাও কিন্তু আমরা আমাদের সার্ভের মধ্যে দেখেছিলাম। এবং আমাদের কাছে
মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স এবার আসলে আগে যেটা ছিল কোন রাজনৈতিক দল কত বেশি জনসমাগম করছে, কত মিটিং মিছিল করছে, সেটা হয়তো একটা বড় ব্যাপার ছিল। এইবারের ইলেকশনে এটা খুব পরিষ্কার যে যারা আসলে সোশ্যাল মিডিয়ার এই পারসেপশনটা ভালোভাবে ম্যানেজ করতে পারবে বা অ্যাগ্রেসিভলি তারা ইউজ করতে পারবে, তারা হয়তো অন্য অন্য প্রতিপক্ষ থেকে একটু এগিয়ে যাবে। তো সেটা একটা বড় ব্যাপার। কিন্তু দিন শেষে যেটাই হোক, আসলে আমরা একটা ভালো নির্বাচন চাই, এটা তো অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভোটের ট্রেনে আমরা ফিরবো কিছুক্ষণ পর। ময়মনসিংহের হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হবেন যে সাধারণ মানুষ কি ভাবছে সেটা নিয়ে। তবে তার আগে নেব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আমরা আলোচনা করছি জরিপ জল্পনা নিয়ে। দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি নাজমুস সাকিব, এবং আমার সঙ্গে কিন্তু এখন যুক্ত হবেন ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আমরা কিন্তু আজকে আলোচনা করছি জরিপ জল্পনা নিয়ে, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি এগিয়ে আছে, জামায়াত তার কাছাকাছি, আবার অনেকে আসলে আওয়ামী লীগকে তারা কিন্তু বেশ সমর্থনও জানাচ্ছে। সব বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা একটু আলোচনা করতে চাই, যারা আসলে ভোটার আছেন তাদের সঙ্গে, যে তারা আসলে কি ভাবছেন এই জরিপ নিয়ে। সাকিব, ধন্যবাদ। আজকে আমরা ভোটের ট্রেনে এই জরিপ জল্পনার বিষয়ে কথা বলবো, এবং এখানে আমার সাথে যুক্ত আছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একে মাহবুবুল আলম এবং ময়মনসিংহ মহানগর জামাতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার। আমরা তাদের সাথেই আজকের যে জরিপ এ বিষয়ে কথা বলবো। আমরা দেখি যে নির্বাচনের আগে সবসময়ই দেশে এবং বিদেশে কিন্তু এই ধরনের জরিপ হয়ে থাকে, এবং এই জরিপ নিয়ে বেশ জল্পনা কল্পনাও হয়। এই বিষয়ে আসলে তৃণমূলের নেতারা কি ভাবছেন সেই বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলতে চাই। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একে মাহবুবুল আলম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে যে জরিপটি প্রকাশিত হয়েছে, এই জরিপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করবে এরকম একটি আভাস দেওয়া হয়েছে, এবং তার কাছাকাছি অবস্থানে আছে জামাত, এবং এখানে তারা বিভিন্ন বিষয় কিন্তু দেখিয়েছে। আসলে আপনারা আসলে এই ধরনের জরিপগুলোকে কিভাবে দেখছেন, বা এই যে বিএনপি জয়লাভ করবে, জামাত কাছাকাছি অবস্থানে আছে, এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে সত্যিকার অর্থে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটি মনে করি, গত 15 বছর যাবতই আসলে বিএনপি ক্ষমতায় আসবে এটি বলে বলে পতিত শেখ হাসিনা নির্বাচনকে এই অবস্থা তৈরি করে। বিএনপি ক্ষমতায় চলে আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটি বলেই নির্বাচনকে এইভাবে প্রভাবিত করে সর্বশেষ যে 24-এ আমিডামি নির্বাচনটি করল, সেটি করে আসলে বাংলাদেশে নির্বাচনের যেই শেষ পেরেকটি উনি মেরে আজকে আসলে দেশ থেকে পালাতে হয়েছে জনগণের রোষের মাধ্যমে। আর জরিপ যেটি হচ্ছে, আসলে এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জন বিভিন্নভাবেই নতুন নতুন দেখবেন দোকানদারি খুলে নিয়ে বসবে। সময়ে সময় যার যেটি লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটিকে সামনে রেখে সেই ধরনের মানুষের কাছে যে আসলে এই সমস্ত জরিপগুলো হয়, সেজন্য আসলে জরিপকে খুব বেশি মূল্য দিয়ে এটির পিছনে অস্থির হয়ে দৌড়ানোর কিছু নাই। তবে স্বাভাবিকভাবেই যেটি অনুমেয় হয়, দীর্ঘগত আসলে 20 বছর যাবতই মনে হয় যেদিন ইলেকশন হবে সেদিনই হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে। মানুষের মধ্যে এমনটি প্রচারণা, মানুষের মনোভাব এমনটি আসলে সত্যিকার অর্থে। আমি যেখানে যাই, যত প্রচার অপপ্রচার যাই থাকুক না কেন, ঘুরে ফিরে এটি মনে হয় আমার কাছে আসলে যে ধরনের সাধারণ মানুষের কাছ থেকে আমরা যা শুনি, এতে মনে হয় আসলে বিএনপি আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে অবশ্যই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটি কিন্তু আমরা বলি না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় বলে আসলে এটি আমরা দায়িত্বে আসব। আমরা কথা বলছিলাম, আমি একটু যেতে চাই মহানগর জামাতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, আপনার কাছে আমি একটু জানতে চাই যে বিএনপি নেতা একে মাহবুবুল আলম তিনি বলছিলেন যে আসলে এই নির্বাচনের আগে যে জরিপগুলো হয়, এই জরিপগুলোর পেছনে আসলে অস্থির হয়ে দৌড়ানোর কিছু নেই।
তো আজকের যে জরিপ এটি আপনারাও দেখেছেন যে ক্ষমতায় যাওয়ার প্রশ্নে কাছাকাছি অবস্থানে আছে জামাত, এবং জামাতের একটি জরিপে একটি বিষয় এসেছে যে শিক্ষিত এবং তরুণরা জামাতকে পছন্দ করছে অন্যান্য দলের চেয়ে বেশি। তো আপনারা আসলে কি মনে করছেন? আপনারাও কি আসলে এটা মনে করছেন কিনা, বা এই জরিপকে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? আমিও মাহবুব ভাইয়ের সাথে একমত। আসলে যে এই জরিপের পেছনে আসলে আমাদের দৌড়ানোর কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই। আমার কাছে মনে হয় যারা জরিপ করেছেন তারা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ে গিয়েছেন বলে আমার কাছে মনে হয় না। শিক্ষিত এবং এই তরুণ সমাজ ছাড়াও গ্রামে বিশেষ করে কৃষক, শ্রমিক, জেলে যারা আছেন, যারা শ্রমজীবী মানুষ, তাদের কাছে কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়েছে। তো এটা এই জরিপগুলো আসলে আমাদের অস্থির হওয়ার কিছু নেই। আসলেই আমাদের উচিত আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনমুখী সবাই আমরা কাজ করি। জনগণ যাকে বেছে নেয় তারাই তো ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। আমরা এই জরিপটাকে খুব গুরুত্ব দিচ্ছি, বিষয়টা এরকম না। ধন্যবাদ। আমি একটু বিএনপি নেতা মাহবুবুল আলম আপনার কাছে আরেকটু যেতে চাই যে এই জরিপে, আজকের যে জরিপে একটি বিষয় দেখানো হয়েছে যে গত 6 মাসে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে এবং বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা কিছুটা কমেছে। এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে এটি কোনো ধর্তব্য বিষয় না, এই জন্যই বলি গত 6 মাসে বা 1 বছরে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কি কোনো কর্মকাণ্ড আছে যে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের কারণে জরিপে তাদের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে? আমি তো মনে করি এত বড় অপকর্মের পরে বাংলাদেশ থেকে পলায়ন করে সে পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়ায় বসে সেই আগের যে চরিত্র ছিল সেই পলাতক প্রধানমন্ত্রীর, সেই টোনেই সেই চরিত্রেই উনি বিভিন্ন সময় বিভিন্ন অডিওর মাধ্যমে এই দেশের মানুষকে, এই দেশের মুক্তিকামী জনগণকে যাদের তারাকে ওনাকে পালাতে হয়েছে, সেই আগের ভাষাই আগের মতো করেই আবারও হুমকি ধুমকি, মেরে ফেলা, দেখে নেওয়া, এসবই বলে যাচ্ছে। ধন্যবাদ। আমি একটু শেষ প্রশ্ন আপনার কাছে যেতে চাই ছোট্ট করে, আমাদের সময় শেষ, যে আসলে এই যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে, জামাত বিএনপির জনপ্রিয়তা কিছুটা কমছে, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন ছোট্ট করে? আসলে এটা আমরা এভাবে দেখছি যে একটা ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, তাদের যারা অপরাধী তাদের এখনো বিচার হয়নি, বিচার কাজ চলমান আছে, মামলা তদন্তাধীন। এখনই জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এটা আমরা মনে করি না। এটা আসলে কিভাবে তারা জরিপটা করেছে, জনপ্রিয়তা বেড়েছে, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। ধন্যবাদ। আমরা দুজন বিএনপি এবং জামাতের দুজন নেতার সাথে কথা বলছিলাম। তারা যে বিষয়টি বলেছেন যে আসলে যে জরিপগুলো হয় এই জরিপগুলোকে একেবারে প্রাধান্য দিয়েই সব কিছু করতে হবে বা তার পেছনে দৌড়াতে হবে, বিষয়টি এমন নয়। তারা আসলে মাঠের যে জনপ্রিয়তা আছে, মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে এবং সেই যার যতটুকু জনপ্রিয়তা আছে সেটি ধরে রাখতে হবে এবং সেটিকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, এমনটাই বলছেন। তো এই ছিল আজকে আমার কাছে ভোটের ট্রেনের সর্বশেষ। ধন্যবাদ। আপনি একেবারে সরাসরি মতামত তাদেরকে নিয়েছেন, তার মাধ্যমে আসলে অনেকটাই ফুটে উঠল তারা কি মনে করছেন। আমরা আজকে আলোচনা করছিলাম জরিপ জল্পনা নিয়ে, যেখানে আসলে বারবারই বলা হচ্ছিল যে জরিপ আসলে যেটাই হোক, আগামী নির্বাচনে আসলে জনগণের যে রায়, সেই রায়ের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে এবং সেই সরকারের হাত ধরে হয়তো নতুন বাংলাদেশ পাবে ভোটাররা। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।